নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বাণী রায়ের লেখা বধূ। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। যাবার মধ্যে তো করমজা থেকে কলিকাতা, পূজার বন্ধে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি। তার আয়োজনেই মালঞ্চ অস্থির হয়ে উঠেছে। শখ করে বড় ভাই ঠাকুরদাদার ঝুলির নজিরে তার নাম মালঞ্চমালা রাখলেও তুলনাটা নামেই সমাপ্ত। বাংলাদেশের অন্যান্য কালো মেয়ের মতো যথাসময়ে বিয়ে হয়েছে তার এক জমিদারের আইএ পাস কর্মচারীর সঙ্গে। সংসারে তার কাজ অনেক, ছেলে মেয়ে 21 বছর বয়সে 3টি। শ্বশুর উদাসীন, লোককে পথ থেকে অসময়ে ডেকে এনে পর্যাপ্তভাবে খাওয়ানো আর প্রতিবেশীদের সঙ্গে দাবা খেলা ভিন্ন অন্য কোনো জাগতিক বিষয়ে তার উৎসাহের একান্ত অভাব। শাশুড়ি সূচিবাইগ্রস্তা, পূজা পর্বে ঝোঁক আছে। বড়জা তো অনেক দিনেই সিঁথির সিঁদুর ঘুচিয়ে ফেলেছে, তাই সেও সংসারের বাইরে। সুতরাং সংসারটি অনেক লোকের হলেও কাজ একা মালঞ্চের। আজ 3 বছর হলো বাপের বাড়ি যাওয়া হয়নি তার। এবারে অনেক বলে বলে সবাইকে সে রাজি করেছে। গত বছর ছোট বোনটা মারা গেল নিউমোনিয়ায়। মা কেঁদে চিঠি দিলেন তাকে নিয়ে যাবার জন্য, কিন্তু কাজের অজুহাতে শাশুড়ি মত দিলেন না। তার কোলের ছেলেটাকেও মা দেখেননি। দূরে বিয়ে দেওয়ার মজা এখন বোঝা যাচ্ছে। রান্নাঘরের মাটির দাওয়ার উপর বসে মালঞ্চ নারকোলের নাড়ু পাকাচ্ছিল। বিজয়ার দিন প্রণাম করতে আসলে পাড়ার সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। সমস্ত কাজ সেরে সংসারের সব দাবি মিটিয়ে দিয়ে তবে 1 মাসের ছুটি মিলবে। শ্বশুর সরু চাকলি পিঠে খেতে ভালোবাসেন। মাটির কলসিতে 1 কলসি চালের গুঁড়ো মালঞ্চ কুটে রেখেছে। শাশুড়ির জন্য বেড়ার হাট থেকে 2-3 মাসের মতো কাঁচা মুগের ডাল কিনে এনেছে। বড় জায়ের পাতার গুঁড়ো করে দিতেও সে ভোলেনি। বড় জায়ের একমাত্র ছেলের লিভারের অসুখ, তার জন্য নানা রকম শিকড় বেটে সন্ধব লবণ মিশিয়ে হজমি বড়ি 1 শিশি করে দিতে হলো। স্বামী রাগী মানুষ, হাতের কাছে কিছু না পেলে বিরক্তির সীমা থাকে না। আজ 5-6 দিন হলো সভয়ে মালঞ্চ তাকে তামিল দিচ্ছে। ওগো, তোমার দাঁতের মাজন চক্ষরি গুঁড়ো করে টিনের কৌটোটাতে রেখে গেলাম ঘরের কুলুঙ্গিতে। তোমার ভালো ধুতি 2খানা বাক্সের তলায় রইল, দরকার হলে বের করে নিও। আর শীতের আগেই তো ফিরে আসছি, তবু গরম কোটটা হাতের কাছেই রেখে গেলাম। আর তোমার হরিতকি কাটা রইল সিন্দুকের পাশে মাটির ভাঁড়ে, যদি আরও লাগে। বাধা দিয়ে অসহিষ্ণু জ্যোতিষ চেঁচিয়ে উঠেছে, থামো থামো, তুমি কিছু বাপের বাড়ি গেলে আমাদের সংসার অচল হবে না। রাত্রে সেদিন বিছানায় শুয়ে শুয়ে হাসি পাচ্ছিল মালঞ্চের। এই সংসারে দোহাই দিয়েই তো বাপের বাড়ি যাওয়া হচ্ছে না তার। হিন্দু ঘরের মেয়ে, তাকে বিয়ে করে পুরুষ নারী জন্ম ধন্য করে দিয়েছে এই সংসারের জন্য। একাধারে দাসী, পাচিকা, সেবিকা যে অন্যত্র দুর্লভ। প্রেমের প্রয়োজন, তা টাকা ফেললে দেহের দাবি মেটাতে অনেক নারী মেলে, কিন্তু সব কয়েকটির একত্র সমাবেশ বিবাহিতা স্ত্রীতেই সম্ভব। এক্ষেত্রে আবার বংশরক্ষার ব্যবস্থাও আছে। তাই তো আজ বাংলার গৃহে গৃহে এইসব রমণীর প্রাচুর্য, যাদের সহধর্মিণী বলতে কেবল শয্যাসঙ্গিনী বোঝায়, যাদের ক্লান্ত অসহায় মুখে দীপ্তিহীন নেত্রে যুগান্তের শ্রান্তি, ভীতি সংকুল পরাধীনতা লেখা রয়েছে। আত্মা তাদের নেই, মন তাদের হত্যা করা হয়েছে। দিনের পর দিন চোখ বাঁধা কলুর বলদের মতো তারা সংসারে চাকা ঘুরিয়ে যাচ্ছে, অবাঞ্ছিত সন্তানের পাল লালন করছে। শ্বশুর শাশুড়ির সেবা করে
ননদ জায়ের মন জুগিয়ে স্বামীর সমস্ত দাবি মিটিয়ে তবে না বধূ নামের সার্থকতা? যদি কখনো বাবা মা ভাই বোনের জন্য মন খারাপ হয় তবে সেটা ন্যাকামি। যদি নিদারুণ গঞ্জনায় মুখে একটি কথা আসে তবে সেটা পাপ। কেরানি ছুটি আছে, দাস দাসী ছুটি আছে, বধূর নেই। স্বামীর বাহুবন্ধনে অভ্যস্ত নিশ্চেষ্টভাবে ধরা দিয়ে মনে মনে মালঞ্চ ভাবছিল। রঙের মালিন্যর জন্য কাছাকাছি কোথাও বিয়ে হলো না তার, হলো এই দূর পাড়া গাঁয়ে। তাও তো মায়ের হাতে চুড়িগুলো গেল, 25 ভরি সোনার কমে এরা রাজি হলেন না। কলিকাতায় মানুষ মালঞ্চ। প্রথম প্রথম শ্বশুরবাড়ি এসে কান্না পেত। সন্ধ্যা হলে মিটমিটে রেড়ির তেলের প্রদীপ, ঝোপে ঝাড়ে শেয়ালের ডাক, রাত্রি 8টা হতে না হতে সারা গাঁখানি নিঝুম। আশেপাশে 2-4 ঘর ব্রাহ্মণ আছে তাদের মতো, কিন্তু মেলামেশার সময় কারণ নেই। পূজা পার্বণে দেখা হয় মাত্র। আগে মন বড় কড়কড় করত মালঞ্চের, এখন সয়ে গেছে। 3 বছর কলিকাতার মুখ দেখেনি সে। বন্দি জীবন এবারে কিছুদিনের জন্য শেষ হবে তার। আবার বাসে চড়ে এখানে ওখানে মাঝে মাঝে বেড়ানো, কথা বলা, বায়োস্কোপ দেখা, আবার দোতলায় বিজলির আলোয় বসে পাশের বাড়ির মীরার সঙ্গে গল্প। একঘেয়ে জীবনে নিরানন্দে মরে যাচ্ছে সে। অনেক আরাধনায় মুক্তি আসছে। আবার মায়ের কোলের কাছে বসে গরম জিলিপি সে খাবে। আবার বাবার মাথায় পাকা চুল তুলে দেবে সোন দিয়ে। দাদা বৌদির ঘরে এবার আরিসে পাতবেই। বড় বোনের মেয়ের গলার কীর্তন রোজ একটা করে শুনবে। আর 5টা দিন মাত্র। ছোট ভাই অমল চতুর্থীর দিন তাকে নিতে আসবে। ভাবতে আনন্দে মালঞ্চ শব্দ করে হেসে ফেলল। মুখের কাছ থেকে মুখ সরিয়ে জ্যোতিষ সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল, বাপের বাড়ি যাবার আনন্দে হাসি নাকি? যত সব কলকাতার বিবি ঢং, ওসব জায়গায় যে মাথা গরম করা আমি ভালোবাসি না। অনুতপ্ত হয়ে মালঞ্চ তখনই স্বামীর গলা জড়িয়ে ধরে। কাল মালঞ্চর ভাই আসবে। সকাল থেকে সংসারের কাজের ফাঁকে ফাঁকে যাত্রার আয়োজনে রাজসুও বাঁধিয়ে তুলেছে মালঞ্চ। বড় মেয়ে মিনুকে দিয়ে খোকাদের জামা ইজের সমস্ত পাট করে তুলছে রংচটা বিয়ের তোরঙ্গে। শাশুড়ির মুখ ঝামটা, স্বামীর বিরক্তি বিদ্রূপ আজ কিছুই তার লাগছে না। দূর আকাশের প্রান্তে কাশফুলের মতো মেঘের মাথায় তার আহ্বান এসেছে। জামরুল পাতার মসৃণ চাকচিক্যে সূর্যের আলো পড়েছে, সেও তাকে ডাকছে। কাল সে চলে যাবে নিজের পরিজনের স্নেহ বেষ্টনে, তার বাল্য নিকেতনে। বিজয়ার ব্যথার সুর তার মনে বাজবে না। তার জগতে 1 মাস এখন চির মহালয়া। কাল থেকে 1 মাস ভোরে উঠে পুকুর থেকে জল টানতে টানতে সুদূর কলিকাতার কথা ভেবে নিঃশ্বাস ফেলতে হবে না। বেলা 3টের সময় দ্বিতীয়বার স্নান করে সকলের শেষে একা রান্নাঘরে ঠান্ডা ভাত ডাল গলাধঃকরণ করতে করতে মায়ের আদরের জন্য গোপনে ময়লা আঁচলে চোখের জল মুছতে হবে না। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর জায়ের হাতে বাতের তেল মালিশ করতে করতে শহরের স্বপ্ন সে দেখে বিমনা হবে না। আবার আনন্দ, আবার উৎসব। মিনু তার মায়ের একটা তালি দেওয়া সেমিজ পাঠ করতে করতে জিজ্ঞাসা করল, আমার কাপড় কি নেব মা? 2খানা তো মোটে, তাও ছিঁড়ে রং উঠে গেছে। নিশ্চিন্তভাবে মালঞ্চ বলল, ও থাকগে, দিদিমা তোকে নতুন কাপড় কিনে দেবে। মিনু নেচে উঠল, বুলার মতো মা? বুলা মালঞ্চের বড় বোনের মেয়ে। কলিকাতায় তারা থাকে, অবস্থাও ভালো। তার ঢাকাই শাড়ির ওপর মিনুর লোভ। দেবে দেবে তাই। মেয়েকে আশ্বস্ত করে মালঞ্চ নিজের হাতে চুড়িগুলোর দিকে চাইল। কয়েকটা টাকা জমেছে তার। মাকে বলে এবার সে পাশের বাড়ির মীরার হাতের চুড়ির মতো চুড়ি গড়িয়ে নেবে। বিয়ের চুড়ি হাতে রয়েছে তার, ক্ষয় হয়ে গেছে, গড়নও সেকেলে।
মালঞ্চের আশা আনন্দের স্বপ্নের ঘোর কেটে গেল শাশুড়ির চিৎকারে। ও বৌমা, বলি শুনছো? এদিকে এসে বাঁশ থেকে লেপখানা পেরে দাও, তোমার শ্বশুরের যে জ্বর এলো। বাপের বাড়ি যাবার আয়োজনে মত্ত, বাস্ক সাজানো ধুম পড়েছে, যাওয়া বন্ধ হয় কিনা দেখো তো আগে। ক্রূর হাস্যে জ্যোতিষ বলে উঠল। হাতের কাপড় নামিয়ে মাথায় আঁচল টেনে মালঞ্চ বেরিয়ে এলো। ভয়ে তার বুক তখন কাঁপছিল। শ্বশুরের অসুখের সময়টি বেশ ভালো। এবারে স্বামী আর শাশুড়ির ছুতোর অভাব নাও হতে পারে। মনে মনে সিদ্ধেশ্বরী তলায় একটা মানত করে ফেলল মালঞ্চ। মানতের জন্যই বোধ হয় দ্বিপ্রহরে শ্বশুরের জ্বর কম হয়েছিল, কিন্তু সন্ধ্যার মুখে আবার জ্বর বেশি হলো। দু একটা ছোটোখাটো উপসর্গও দেখা দিল। গ্রামের ডাক্তার 1 টাকা ভিজিট নিয়ে রোগী দেখে মন্তব্য করলেন, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, আবার টাইফয়েডও হতে পারে, 2-4 দিন না দেখে বলতে পারছি না। ডাক্তারকে বিদায় দিয়ে জ্যোতিষ সোজা হবিষ্যি ঘরের বারান্দায় উঠল। সেখানে মালঞ্চ শাশুড়ি নারায়ণ শিলার লেপের ওয়ার সেলাই করছিলেন সরু লাল পাড় তসর পরে, যা বৈকালির দুধ জাল দিচ্ছিল তোলা উনুনে। ঘরের মধ্যে শ্বশুরকে বাতাস দিতে দিতে হঠাৎ মালঞ্চ কান খাড়া করে কি যেন শুনল। তারপর পাখা রেখে সকুণ্ঠভাবে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। মালঞ্চর আবির্ভাবে তার শাশুড়ি একটু যেন বিব্রত হলেন। পরক্ষণেই গলা ঝেড়ে নিয়ে বললেন, তা বৌমা, তুমি এসেছো ভালোই হয়েছে। আমি আর জ্যোতিষ বলাবলি করছিলাম, তোমার তো আর যাওয়া হয় না। মালঞ্চর বুকের মধ্যে অস্থির করে উঠল, গলা যেন শুকিয়ে এলো। স্বামীর সান্নিধ্যে মাথায় বুক পর্যন্ত ঘোমটা টেনে চাপা গলায় কোনো রকমে প্রশ্ন করল, কেন মা? শোনো কথা, আবার বলে কেন? শাশুড়ি গালে হাত দিলেন। শ্বশুরের এমন অসুখ কি হয় ঠিক নেই, আর তুমি যাবে বাপের বাড়ি হাওয়া খেতে? এখন তো জ্বর কম মনে হচ্ছে মা, আর এ তো সর্দি জ্বর, 2 দিনেই সেরে যাবে। কাল অমল আসছে নিতে, এতদিন পরে। মালঞ্চর ভীরু অনুনয়ে বাধা দিয়ে জ্যোতিষ ধমকে এলো, সর্দি জ্বর হলেও তো 3 দিন দেখতে হবে, না হয় পুজোর পরেই যাবে। অমল আসছে, না হয় বড় মানুষ ভাই 2 দিন গরিব ভগ্নিপতের ভাত খাবে। খোঁচাটা আজ মালঞ্চর গা ছুঁল না। সে ভালো করে জানে পুজোটা তার শৌখিন ভাই কখনোই এ পাড়াগাঁয়ে কাটাবে না, আর একবার এত খরচপত্র করে লোক পাঠালে এ বছরে আর তার মা বাবা লোক পাঠাবেন না। মরিয়া হয়ে মালঞ্চ বলে চলল, বাবা মা কত আশা করে আছেন মা, না গেলে তারা কত কষ্ট পাবেন। 3 বছর যায়নি, আজ না কাল করে, এবারে আর অমত করবেন না মা, এ কটা দিন না হয় দিদি। মালঞ্চ জায়ের দিকে করুণ দৃষ্টি পাঠালো। উদাস দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে দিদি এবারে কথা বললেন, আমাকে আর সংসারে জড়িও না তোমরা, পুজোর কটা দিন তো সিদ্ধেশ্বরী তলাই কাটবে আমার। জ্যোতিষ আবার চেঁচিয়ে উঠল, ওহ, কথার যে 5 কাহন, বাপের বাড়ি যাওয়ার নামে পাখা মেলে ধরেছেন। শ্বশুরের অসুখ গ্রাহ্য নেই, এখানকার লোকেরা মানুষ নয় না। এ যাওয়াই তোমার কাল হয়েছে, আমার হুকুম, তুমি যেতে পাবে না। পলকে মালঞ্চর মুখ বিবর্ণ হয়ে গেল। কাঠের খুঁটিটা সে সজোরে চেপে ধরল। ছেলের ক্রুদ্ধ মুখের দিকে চেয়ে শাশুড়ি প্রসন্ন কণ্ঠে উপদেশ দিলেন, তা আমি বলি বৌমা, এবারে তোমার যাওয়া নিয়ে যখন এত বাধা, একেবারে না যাওয়াই ভালো। সামনের পুজোয় আমি নিজে লোক দিয়ে পাঠিয়ে দেব। কাল ভাই আসছে, আসুক, তাকে বুঝিয়ে ফেরত পাঠালেই হবে। দেখছো তো অবস্থা সংসারের, একদিন তুমি না থাকলে চলে না। তার উপর অসুখী লোকটা পড়ে রইল, বউ মানুষ তুমি ঝট করে সব ভাসিয়ে বেরিয়ে পড়া কি তোমার সাজে? নিজের শ্বশুরের অসুখ তাও দেখবে না, এ কি অন্যায় বাছা? মালঞ্চ কোনো উত্তর দিল না।
কেন জানি না আজ শ্বশুরের অসুখ তাকে একটুও বিচলিত করল না। স্বামীর রাগ, শাশুড়ির ধিক্কার কিছুই তার বধূ সুলভ কর্তব্যে আঘাত দিয়ে সজাগ করতে পারল না। আজ কেবলই তার মনে হতে লাগলো অন্যায় তারই ওপরে করা হচ্ছে চিরদিন। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।